হ্যালো লার্নার্স, বেঙ্গলি কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস 12 এর স্টুডেন্টসদের জন্য এক্সক্লুসিভ নভেম্বর টেস্ট এক্সামিনেশন সিরিজ, যেখানে আমি অনিরুদ্ধ দাস ফ্রম আইআইটি ভুবনেশ্বর তোমাদেরকে ক্লাস 12 এর কেমিস্ট্রির 16টা চ্যাপ্টার ধরে ধরে সামারাইজ করে পড়াবো এবং সঙ্গে থাকবে প্রতিটা চ্যাপ্টারের কমপ্লিট সাজেশন। এই সিরিজটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে টেস্ট এক্সামিনেশনে তোমরা প্রত্যেকে 60+ স্কোর করতে পারো। আর টেস্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে বানালেও এই সিরিজটা তোমাদের এইচএস এর ফাইনাল এক্সামিনেশনেও অনেক হেল্প করবে। তো এই সিরিজটা আমরা শুরু করব আজকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা দিয়ে। তো খাতা পেন নিয়ে রেডি হয় না, আর লেটস স্টার্ট। তো পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট চ্যাপ্টারটাকে সামারাইজ করে বলার আগে আমি তোমাদেরকে চট করে এই চ্যাপ্টারটাতে কি কি টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা একবার বলে দিতে চাই। প্রথমে আমরা দেখব যে কঠিন পদার্থ সাধারণত দু ধরনের হয়, অর্থাৎ ক্রিস্টালাইন বা কেলাসাকার, আর একটা হচ্ছে অ্যামরফাস বা অনিয়তাকার কঠিন। আমরা এই দুই ধরনের কঠিন পদার্থের সংজ্ঞা, উদাহরণ এবং এদের দুজনের মধ্যে কি পার্থক্য সেটা দেখব। তারপরে আমরা দেখব যে একক কোষ বা ইউনিট সেল কাকে বলে, ইউনিট সেলের কি কি শ্রেণীবিভাগ হতে পারে এবং সেটা কিসের উপর ভিত্তি করে হবে। তারপর আমরা দেখব যে এই একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন কাকে বলে এবং সেটা বিভিন্ন ধরনের একক কোষের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয়। দেন আমরা আসবো ঘন সন্নিবেশে বা ক্লোজ প্যাকিং এ, এবং সেখানে আমরা দেখব যে একমাত্রিক তলে, দ্বিমাত্রিক তলে এবং ত্রিমাত্রিক তলে কিভাবে বিভিন্নভাবে আমার ঘন সন্নিবেশ অ্যারেঞ্জড হতে পারে। তারপরে আমরা ক্রিস্টালের ডিফেক্টস বা ত্রুটি সম্পর্কে আলোচনা করব, আর এটাও দেখব যে একটা কম্পাউন্ড দেখে আমরা কি করে বুঝবো যে ওই কম্পাউন্ডে কি ধরনের ত্রুটি বা কি ধরনের ক্রিস্টালের ডিফেক্ট থাকবে। এবং সবার শেষে আমরা কঠিন পদার্থের দুটো ধর্ম নিয়ে পড়বো, একটা হচ্ছে তড়িৎ ধর্ম আর একটা হচ্ছে চৌম্বক ধর্ম, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিডস আমরা দেখব। এই চ্যাপ্টারটাতে তোমাদের নাম্বার থাকবে হচ্ছে টোটাল 4। তার মধ্যে 1 নাম্বারের কোশ্চেন থাকবে একটা এমসিকিউ, আর একটা কোশ্চেন থাকবে ব্রড কোশ্চেন 3 মার্কসের। এই 3 মার্কসটা ফার্দার ডিভাইডেড হবে 1+2 তে। অনেক সময় 3 মার্কসের পুরো কোশ্চেনও দেয়। এবার এই এমসিকিউটা তো মোটামুটি ঠিক আছে, কিন্তু এই 3 মার্কসের কোশ্চেনে তোমাদেরকে বিভিন্ন ধরনের ডেরিভেশন এবং বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস দিতে পারে। সুতরাং এই কনসেপ্টগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলে দেবো যে এই কনসেপ্টসগুলোতে কি কি ডেরিভেশন লাগবে, কোন ডেরিভেশন কতটা ইম্পর্টেন্ট এবং কি কি ইম্পর্টেন্ট এবং কি কি ধরনের নিউমেরিক্যালস থাকতে পারে, সেটাও আমি তোমাদেরকে এই কনসেপ্টগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে আলোচনা করে দেব। প্রথমে আমরা কঠিন পদার্থের প্রধান দুটো শ্রেণী বিভাগ অর্থাৎ কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন নিয়ে আলোচনা করব। এখান থেকে কোয়েশ্চেন কি কি আসতে পারে? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন কাকে বলে, উদাহরণ দাও। আর আসতে পারে কেলাসাকার আর অনিয়তাকারের মধ্যে পার্থক্য। তো আমার কথা যদি শোনো, আমি বলবো পার্থক্যটা তোমরা যদি ভালোভাবে বুঝে নাও আর পড়ে নাও, তাহলে সেখান থেকে সংজ্ঞাটা তোমরা নিজে নিজেই বানিয়ে লিখতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই। সুতরাং পার্থক্যটা পড়িয়ে আমি সেখান থেকে তোমাদের এটাও বলে দেবো যে সেখান থেকে সংজ্ঞাটা কিভাবে লিখতে হয়। তো প্রথমে দেখি পার্থক্যের প্রথম পয়েন্ট আমার আছে জ্যামিতিক আকার। কেলাসাকার কঠিনের ক্ষেত্রে জ্যামিতিক আকার নির্দিষ্ট হয়। এই কথাটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, তো কেলাসাকার কঠিনের একটা অংশ যদি আমরা ধরে নিই যে এরকম ষড়ভুজের মতো দেখতে হয়, তাহলে তার পাশের অংশটাও দেখতে ষড়ভুজের মতনই হবে এবং তার নিচের অংশটা আমরা চোখ বন্ধ করে বলতে পারবো ষড়ভুজের মতনই হবে। এবং গোটা কেলাসাকার কঠিনটাই এরকম ছোট 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 ষড়ভুজ নিয়ে গঠিত হবে। সুতরাং জ্যামিতিক আকার এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। কিন্তু অনিয়তাকারের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না। মানে একটা ষড়ভুজ রয়েছে মানে এমন নয় যে তার পাশেরটাও ষড়ভুজ হবেই, তার পাশেরটা চতুর্ভুজ হতে পারে। আবার এমন নয় যে তার নিচেরটাও চতুর্ভুজ আর ষড়ভুজের মধ্যেই কোনো একটা হবে, তার নিচেরটা পঞ্চভুজ হতে পারে। সুতরাং এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না শিওরলি যে আমার জ্যামিতিক আকার এটা হবেই। আবার এমনও হতে পারে যে এর পাশেরটা আবার ষড়ভুজ হলেও হতেও পারে। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমরা আসি গলনাঙ্কে।
কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গলনাঙ্ক আমার নির্দিষ্ট হবে। এই কথাটার যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, তো ধরি 105 ডিগ্রি সেন্টিগ্রেড আমার কোনো একটা কেলাসাকার কঠিনের গলনাঙ্ক। এই কথাটার মানে হচ্ছে আমার সেই কেলাসাকার কঠিনটা গলতে শুরু করবে 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এবং গলা যখন শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে যখন সেটা তরলে রূপান্তরিত হয়ে যাবে, তখনও সেটার টেম্পারেচার কিন্তু 105 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে আমার এই গলনাঙ্কটা নির্দিষ্ট হয় না। এক্ষেত্রে গলনাঙ্কটা আমরা একটা রেঞ্জ অফ টেম্পারেচার দিয়ে বোঝাই। ধরো এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো কোনো একটা অনিয়তাকারের ক্ষেত্রে আমরা যদি বলি যে 23 ডিগ্রি থেকে 32 ডিগ্রি রেঞ্জে আমার জিনিসটার গলনাঙ্ক, তাহলে তার মানে হচ্ছে অনিয়তাকার কঠিনটা গলতে শুরু করছে 23 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এবং জিনিসটা সম্পূর্ণভাবে গলে যখন তরলে রূপান্তরিত হচ্ছে তখন তার টেম্পারেচার গিয়ে দাঁড়াচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এর গলনাঙ্ক নির্দিষ্ট নয়, আমরা একটা রেঞ্জে এর গলনাঙ্কটা বলবো। থার্ড পয়েন্ট হচ্ছে গঠনকারী কণাগুলোর বিন্যাস। কেলাসাকারের ক্ষেত্রে এই গঠনকারী কণাগুলোর বিন্যাস সুষম এবং সুশৃঙ্খল হবে, এবং কঠিনের ভেতরে এই শৃঙ্খলটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে। এই এক্সাম্পলটারই এক্সটেনশন দিয়ে বোঝাচ্ছি। ধরো এই ষড়ভুজটা তো এমনি এমনি থাকবে না, এখানে এই কোণায় আমরা ধরলাম যে প্রতিটা জায়গায় আমাদের গঠনকারী কণাগুলো রয়েছে। তো গোটা সিস্টেমটা আমি আগেই বলেছি যে ছোট 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 যদি ষড়ভুজের মতো যদি তৈরি হয়, তো তাহলে এদের যে গঠনকারী কণাগুলো থাকবে তাহলে সেগুলো খুব সুষমভাবে গোটা কঠিনটা জুড়ে বিস্তৃত থাকবে, এবং এদের যে শৃঙ্খলটা, এই শৃঙ্খলটা তার মানে গোটা কঠিনে আমার অবস্থান করবে। কিন্তু অনিয়তাকারের ক্ষেত্রে এই গঠনকারী কণাগুলোর যে বিন্যাস সেগুলো সুষম এবং সুশৃঙ্খল হয় না। কোয়াইট অবভিয়াস। তার কারণ হচ্ছে আমার যদি এরকম যদি আমার গঠনকারী কণাগুলো যদি এরকম ভাবে থাকেও, তার ফলে কি হবে? তার ফলে আমার সুশৃঙ্খল আর সুষম হবে না। একবার যদি চতুর্ভুজের মধ্যে ঢুকেছে তাহলে অন্যরকম বিন্যাস হয়ে যাবে, একবার যদি ষড়ভুজের মধ্যে ঢুকেছে তাহলে গঠনকারী কণাগুলোর অন্যরকম বিন্যাস হয়ে যাবে। আর যদি শৃঙ্খল গঠিতও হয় সেটা খুব কম দূরত্ব অব্দি বিস্তৃত হবে। যেমন এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাশাপাশি ষড়ভুজ এসছে, কিন্তু তারপরেই যে যখন আমরা চতুর্ভুজে যাব তখনই সেই বিন্যাসটা চলে যাবে। সুতরাং এগুলো খুবই কম দূরত্ব অব্দি বিস্তৃত থাকবে এর শৃঙ্খলটা। ফোর্থ পয়েন্ট হচ্ছে আমার সমসারকত্ব। সমসারকত্ব বলতে আমরা কি বুঝি? আমরা সমসারকত্ব পয়েন্টে বলছি যে কেলাসাকার কঠিনটা আমার অসমসারক আর অনিয়তাকার কঠিনটা আমার সমসারক, অর্থাৎ অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিক। এই কথা দুটোর যদি এক্সপ্লেনেশন আমরা দেখি, তো ধরি যে আমার কেলাসাকার কঠিনটা এইভাবে রয়েছে, ওকে। তো এই কেলাসাকার কঠিনটার আমরা যদি ভৌত ধর্ম পরিমাপ করা শুরু করি, অর্থাৎ ভৌত ধর্ম বলতে হতে পারে তার তাপীয় পরিবাহিতা বা তার বৈদ্যুতিক রোধ, এই ধরনের ভৌত ধর্মগুলো যদি আমরা পরিমাপ করা শুরু করি, আমরা দেখব যে এই দিকে পরিমাপ করলে যা ভৌত ধর্ম পাচ্ছি, এইভাবে পরিমাপ করলে আমরা ভৌত ধর্ম অন্য পাচ্ছি। তো এর যে ভৌত ধর্মগুলো সেগুলো পরিমাপের দিকের উপর নির্ভর করে, যার জন্য আমরা একে বলি অ্যানাইসোট্রপিক বা অসমসারক। কিন্তু সারপ্রাইজিংলি আমার অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে ভৌত ধর্মগুলোর কিন্তু পরিমাপের দিকের উপরই নির্ভর করে না। অর্থাৎ তুমি যে দিক বরাবরই তুমি পরিমাপ করো না কেন, সব দিকেই আমার ভৌত ধর্মগুলোর যে ভ্যালু সেটা আমি সেম পাবো। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বলছি সমসারক বা আইসোট্রপিক। ফিফথ পয়েন্ট আমার হলো সংনম্যতা। সংনম্যতা কথাটার কি মানে? কথাটার মানে হচ্ছে কম্প্রেসিবিলিটি। মানে একটা কঠিন পদার্থের ওপর যদি আমরা সাফিসিয়েন্টলি চাপ প্রয়োগ করি তাহলে তার আয়তন কমছে কি কমছে না। এবার কেলাসাকার কঠিনের ক্ষেত্রে আমার সাধারণত অসংনম্য দেখা যায়। তার মানে হচ্ছে ইনকম্প্রেসিবল, মানে আমরা যদি চাপ প্রয়োগও করি তাও তার যে আয়তন সেটা কমে না, যার জন্য আমরা এটাকে বলছি অসংনম্য বা ইনকম্প্রেসিবল। আমরা কি জানি প্রকৃত কঠিন কে হবে? যাকে আমি যদি চাপ প্রয়োগও করি তার ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাকেই তো আমরা বলি কঠিন পদার্থ। এর ক্ষেত্রে যেহেতু আয়তনের বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, ওই জন্য কেলাসাকারকে আমরা বলি প্রকৃত কঠিন। অপরদিকে আমার অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে কি হয়, এরা কিছুটা সংনম্য হয়। অর্থাৎ তুমি যদি এদের উপর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রেসার দাও, যদি এদের উপর সাফিসিয়েন্ট চাপ দাও, তাহলে এদের আয়তন কিছুটা হলেও কমবে। তার জন্য এদেরকে আমরা বলি কিছুটা কম্প্রেসিবল, অর্থাৎ কিছুটা সংনম্য।
এবার যেহেতু এদের আয়তন কমে যাচ্ছে ওই জন্য এদেরকে আমরা বলি অতি শীতলীকৃত সান্দ্র তরল। তরলের ক্ষেত্রে আমরা কি জানি, এদেরকে চাপ প্রয়োগ করলে তরলের ক্ষেত্রে আয়তন একটুখানি কমে, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে আয়তনের কম সবচেয়ে বেশি হবে, আর এদের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে আমার আয়তন আরেকটু কম কমবে, আর কঠিন পদার্থের ক্ষেত্রে একদমই কমবে না বা কম কমবে। তো এই জন্য আমরা এদেরকে বলি, এদের ক্ষেত্রে যেহেতু আয়তনটা অনেকটা কমছে, আয়তনটা যেহেতু কিছুটা কমছে, তাই জন্য আমরা এদেরকে বলি অতি শীতলীকৃত সান্দ্র তরল। এর উদাহরণ হিসাবে আমরা পড়ি হচ্ছে কাঁচ, রবার, প্লাস্টিককে। তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, পুরোনো দিনকার যে বিল্ডিং গুলো, সেখানে যদি দেখো তোমরা জানলার কাঁচগুলো আগে হয়তো সমানভাবেই বানানো হয়েছিল, কিন্তু এখন এত বছর পরে ওপরের দিকের যে কাঁচটা সেটা দেখবে পাতলা হয়ে গেছে আর নিচের দিকের কাঁচটা মোটা হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই অতি শীতলীকৃত সান্দ্র তরলের ধর্ম হওয়ার জন্য। ওপরের দিককার যে কাঁচটা সেটা আস্তে 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 নিচের দিকে জমে গেছে, যার জন্য উপরের দিকটা পাতলা হয়ে গেছে আর নিচের দিকটা মোটা হয়ে গেছে। এই জন্যই কাঁচ হচ্ছে আমার অনিয়তাকার পদার্থের উদাহরণ। আর কেলাসাকার পদার্থের উদাহরণ তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, হীরক, NaCl, এগুলো হচ্ছে আমার কেলাসাকার পদার্থের উদাহরণ। তো এখান থেকে যদি আমাকে জিজ্ঞাসা করে যে এদের সংজ্ঞা কি হবে, তাহলে কিরকম ভাবে বলবো? আমরা এরকম ভাবে বলবো যে যে সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে আমার জ্যামিতিক আকার এবং গলনাঙ্ক নির্দিষ্ট এবং গঠনকারী কণাগুলির বিন্যাস সুষম এবং সুশৃঙ্খল হয় এবং কঠিন পদার্থের মধ্যে এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাকেই আমরা কেলাসাকার কঠিন পদার্থ বলবো। আর উদাহরণ হিসাবে আমরা হীরক আর NaCl দিয়ে দেবো। সিমিলারলি আমরা অনিয়তাকার কঠিনের যদি সংজ্ঞার উদাহরণ চাই, সিমিলারলি আমরা বলতে পারবো। তো যেহেতু অনিয়তাকারের ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার থাকছে না, ওই জন্য এটার কোনো রিপিটেবিলিটি নেই বা পুনরাবৃত্তি ঘটে না, যার জন্য এদেরকে স্টাডি করা খুব ডিফিকাল্ট। আমাদের সিলেবাসে অনিয়তাকার পদার্থ সম্পর্কে আমরা এটুকুই পড়বো, আর ডিটেইলে আমরা যাব না। এবার আমরা দেখব কেলাসাকার পদার্থের কি কি শ্রেণীবিভাগ হতে পারে। তার কারণ এদের যেহেতু জ্যামিতিক আকার নির্দিষ্ট, এদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম শ্রেণীবিভাগ পড়বো এবং সেই শ্রেণীবিভাগগুলো কিসের উপর ভিত্তি করে হচ্ছে সেটাও আমরা এবার দেখব। কেলাসাকার কঠিনে আমার বিভিন্ন ধরনের গঠনকারী কণা থাকতে পারে এবং তাদের ভেতরে যে কার্যকরী আকর্ষণ বল হবে সেটাও বিভিন্ন রকম হবে। তো তার উপর ভিত্তি করে আমরা কেলাসাকার কঠিন পদার্থকে মেইনলি 4টে ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে আণবিক কেলাসাকার কঠিন কি। সেক্ষেত্রে আমার গঠনকারী কণা হবে অণু বা পরমাণু। এবার আমরা কি জানি যে গঠনকারী কণা যদি অণু বা পরমাণু হয়, এবার সেক্ষেত্রে অণু আমার হতে পারে দু রকম, হয় ধ্রুবীয় অথবা অধ্রুবীয়। অধ্রুবীয় অণু বলতে আমরা কি বুঝি, যদি কোনো আমার সমযোজী বন্ধনের দুদিকে একই অ্যাটম থাকে সেক্ষেত্রে ইলেকট্রন জোড়টা আমার মাঝখানে থাকবে। এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়টা যদি মাঝখানে থাকে তাহলে কোনো অ্যাটমের ওপরেই বেশি ইলেকট্রন ডেনসিটি আসবে না, যার ফলে আমার দুটো অ্যাটমই সমান ইলেকট্রন ঘনত্ব লাভ করবে, যার ফলে এদেরকে আমরা বলবো অধ্রুবীয় অণু। আর যদি কোনো সমযোজী বন্ধনের দুদিকে যদি দুটো আলাদা আলাদা পরমাণু থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ধরে নিই যে বি এর তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বেশি এর থেকে, সেক্ষেত্রে এই সমযোজী ইলেকট্রন জোড়টা বি এর দিকে অবস্থান করবে একটুখানি ঘেঁষে, যার ফলে বি এর উপরে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আসবে আর এ এর উপরে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে। এই ধরনের অণুকে আমরা কি বলবো, ধ্রুবীয় অণু। তো এদেরকে আমরা এইভাবে লিখতে পারি, একদিকে প্লাস একদিকে মাইনাস। তো আমার প্রথমে আসি অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনে কি হয়। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনে আমার পরমাণু অথবা অধ্রুবীয় অণু হচ্ছে আমার গঠনকারী কণা। কোয়াইট অবভিয়াস, তার কারণ হচ্ছে নামটা থেকেই বোঝা যাচ্ছে। এবার যদি অধ্রুবীয় অণু বা পরমাণু যদি থাকে, পরমাণু কেন আমি এখানে ধরেছি তার কারণ আমি জানি যে পরমাণুর আমার মাঝখানে নিউক্লিয়াস থাকে আর তার চারিপাশে ইলেকট্রন ডেনসিটি খুব সুষমভাবে বন্টন হয়ে থাকে, তো যার ফলে আমি এটাকে অধ্রুবীয় বলতে পারবো পরমাণুকে। তো এর উদাহরণ হিসেবে আমরা কি কি নিয়েছি, কঠিন হিলিয়াম, নিয়ন বা কঠিন CH4 আর O2। যেখানে আমার এই হিলিয়াম আর নিয়নটা যেহেতু আমার নিষ্ক্রিয় গ্যাস, এরা কারোর সঙ্গে বন্ধন করবে না, তার ফলে এরা পড়ে যাবে পরমাণুর ভেতরে। আর কঠিন CH4 বা O2 এরা যেহেতু অধ্রুবীয় অণু, তাই জন্য আমরা এদেরকে বলে দেবো অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। তো এরা কিভাবে থাকবে একটা কঠিন পদার্থের মধ্যে, এরা থাকবে
যদি আমরা ধরে নিই যে এই হচ্ছে আমার কঠিন পদার্থ এবং যার ভেতরে এইগুলো হচ্ছে আমার অধ্রুবীয় অণু বা পরমাণু, সেক্ষেত্রে এই যে দুটো যে গঠনকারী কণা তাদের মধ্যে লন্ডন বল কাজ করবে। যত ধরনের আকর্ষণ বল রয়েছে তার ভেতরে এই লন্ডন বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল এবং এটা কাজ করবে এমন মলিকিউলের ক্ষেত্রে, অর্থাৎ অধ্রুবীয় পরমাণু বা অণুর ক্ষেত্রে, যেখানে অন্য কোনো ধরনের আকর্ষণ বল কাজ করতে পারবে না। তারপরের যেটা আসবো সেটা হচ্ছে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। সেক্ষেত্রে আমরা কি নিয়েছি এক্সাম্পলে SO2। SO2 কে তার মানে নিশ্চয়ই আমরা ধ্রুবীয় মলিকিউল বলতে পারি। কেন বলতে পারি? তার কারণ হচ্ছে আমার সালফারটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, যার ফলে এটার মাথায় ডেল্টা প্লাস আসবে, আর এই অক্সিজেন দুটো যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ এদের মাথায় আসবে ডেল্টা মাইনাস, যার ফলে আমরা এই মলিকুলটাকে এরকম ভাবে লিখতে পারবো। তার ফলে মলিকুলটা কি হয়ে গেল? আমার ধ্রুবীয় অণু হয়ে গেল। তো এবার এই যে কঠিন SO2, এবার এখানে এই যে অনেকগুলো SO2 মলিকুল থাকবে, সেগুলো কিভাবে থাকবে? তাদের ভেতরে কি আকর্ষণ বল কাজ করবে? তাদের ভেতরে আকর্ষণ বল কাজ করবে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। সেটা কিভাবে? যদি আমার ধরে নিই এই যদি আমার কঠিন পদার্থ হয়, তার ভেতরে আমার দেখা গেল এই হচ্ছে একটা ডাইপোল। ডাইপোল বলতে ধ্রুবীয় অণু। তো এর পাশের যে অণুটা থাকবে তার যে নেগেটিভ চার্জের যে দিকটা সেটা এইদিকে থাকবে, তার ফলে একটা আকর্ষণ বল একটা উৎপন্ন হচ্ছে, আর তার পজিটিভটা থাকবে এদিকে। আবার এরকম ভাবেই তার পাশেরটাও থাকবে। তার নিচেরটা কিরকম ভাবে থাকবে? তার নিচেরটা দেখো উপরে যেহেতু মাইনাস আছে, তার সঙ্গে আকর্ষণ বলটা বজায় রাখার জন্য এদিকে প্লাস আর এদিকে মাইনাস। আবার তার পাশেরটা কিরকম ভাবে থাকবে? এখানে প্লাস আর এদিকে মাইনাস, যার ফলে এই প্লাসটা দেখো এই ধ্রুবীয় অণুটার সঙ্গেও আকর্ষণ বল অনুভব করবে, আবার এই ধ্রুবীয় অণুটার সঙ্গেও আকর্ষণ বল অনুভব করবে, কারণ উপরে মাইনাস আছে আবার পাশেও মাইনাস আছে। তো এই ধরনের যে আকর্ষণ বল এটাকে আমরা বলি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, তার কারণ দুটো ডাইপোলের মধ্যে এই আকর্ষণ বলটা কাজ করছে। আর থার্ড ক্যাটাগরি সেটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন, যেটার আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এমন অণু থাকবে যেগুলো হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। সবচেয়ে সুন্দর এক্সাম্পল আমরা কি জানি হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম? বরফ। সেক্ষেত্রে আমার কিরকম ভাবে হবে হাইড্রোজেন বন্ডটা? এটা আমরা সলিড স্টেটের ক্ষেত্রে দেখাচ্ছি, হ্যাঁ, যে কঠিন অবস্থায় কিরকম ভাবে হাইড্রোজেন বন্ডটা তাদের মধ্যে হবে। সেক্ষেত্রে আমার হাইড্রোজেন বন্ডটা এরকম হবে, যেখানে এই যে হাইড্রোজেনটা বা এই যে হাইড্রোজেনটা এটা অন্য আরেকটা অক্সিজেনের সঙ্গে বন্ধন করে থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু 6 মেম্বার রিং স্টেবল দেখা যায় যে এরকম ভাবে 6 মেম্বার রিং হিসেবে তারা থাকবে। এবার আরো বেশি রিংও থাকতে পারে। মোদ্দা কথা হলো যে হাইড্রোজেন বন্ধন গঠন করে এরা কঠিন আকারে অবস্থান করবে। এবার আমরা আসি আমাদের সেকেন্ড ক্যাটাগরি, অর্থাৎ আয়নীয়। আয়নীয় কেলাসাকার কঠিনে কি হবে? আমরা এক্সাম্পল হিসেবে কি দেখছি? NaCl, ZnO, এগুলো আমরা সবই জানি যে এগুলো আমাদের আয়নিক কম্পাউন্ড। তো আয়নিক কম্পাউন্ড যেহেতু, তাহলে এরা কিরকম ভাবে এক্সিস্ট করবে? আয়ন হিসাবে। ওই জন্য দেখো গঠনকারী কণায় আমি লিখে দিয়েছি যে বিপরীত আধানযুক্ত আয়ন, অর্থাৎ এরা কিরকম ভাবে এক্সিস্ট করবে? Na+ আর Cl-। ZnO কিভাবে এক্সিস্ট করবে? Zn2+, O2- এই হিসাবে এক্সিস্ট করবে। তো যেহেতু এরা আয়ন যেহেতু একবার চলে এলো, তো আয়নের মধ্যে আমরা কি জানি কি ধরনের আকর্ষণ বল কাজ করে? আয়নের ভেতরে আমার কুলম্বীয় বা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। তো আমরা যদি দেখি NaCl এর ক্ষেত্রে এখানে প্লাস হিসেবে যদি আমি দেখাই এটাকে, আর Cl- যদি মাইনাস হিসেবে দেখাই, তো এরা এরকম ভাবে থাকবে। বোঝা যাচ্ছে? তো এরকম ভাবে গোটা সিস্টেমটা এরা তৈরি করবে আয়নিক কেলাসাকার কঠিনে। তারপরে আমরা দেখি সমযোজী কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কি হবে। সমযোজী কেলাসাকার কঠিনের ক্ষেত্রে আমার সমযোজী বন্ধনের মাধ্যমে অধাতব পরমাণুরা যুক্ত থাকবে। তো এবার একটা অধাতব পরমাণু নিজের মতন আরেকটা অধাতব পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, আবার অন্য আরেকটা অধাতব পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। যেমন হীরকের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে হীরকের ক্ষেত্রে আমরা কি জানি? কার্বন। তো কার্বনের যে একটা বন্ড সেটা অন্য আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এবং এইভাবে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে যুক্ত থাকতে 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 এরা একটা সমযোজী বন্ধন করে একটা অতিকায় একটা অণু গঠন করবে, এবং এইভাবেই এরা কঠিন অবস্থায় এক্সিস্ট করবে। তো ওই জন্য আমরা জানি যে হীরকের ক্ষেত্রে আমার কার্বন কার্বনের একটা লং চেন থাকে,
এবং এরা বিশাল একটা অণু গঠন করবে, একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে। আবার আমার একটা কার্বন অন্য অ্যাটমের সঙ্গে যুক্ত হতে পারে, যেমন সিলিকন। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সিলিকন কার্বাইড গঠন হচ্ছে, তো সেটাও আমার কিন্তু কেলা শাখার প্রোটিনের মধ্যে পড়বে। আবার কি হতে পারে, আমার বোরন নাইট্রাইড হতে পারে, সেক্ষেত্রে আমার একটা বোরন যেটা একটা অধাতব পরমাণু, সেটা অন্য আরেকটা অধাতব পরমাণু মানে নাইট্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। এটা ক্লিয়ার হয়ে গেল। লাস্ট ক্যাটাগরি আমার হচ্ছে ধাতব কেলা শাখার প্রোটিন, যেখানে এখানে কি দেখলাম, অধাতব পরমাণু। তাহলে ধাতবতে আমরা কোয়াইট অবভিয়াস যে এটা ধাতব পরমাণু বা বিভিন্ন যে ধাতুর যে পরমাণু থাকবে, যেমন ধরো Fe, Ag, Au, এই ধরনের যে ধাতুরা তারা নিজেদের মধ্যেও করতে পারে, আবার একটা ধাতু অন্য আর একটা ধাতুর সঙ্গে মিশ্রিত হয়ে সংকর ধাতু হিসেবেও করতে পারে। সংকর ধাতুর এক্সাম্পল আমরা কি জানি, সংকর ধাতুর এক্সাম্পল আমরা দেখেছি ব্রোঞ্জ, পিতল, এগুলো। তো এরা একে অপরের সঙ্গে ধাতব বন্ধনে যুক্ত হয়ে থাকবে। তো এই ধাতব বন্ধনটা কি, ধাতব বন্ধন হচ্ছে, ধরো এই হচ্ছে আমার একটা কঠিন পদার্থ, তো এই ধরনের যে কঠিন পদার্থ, এটা আমি ধরছি আমার এখানে Fe রয়েছে, ওকে। তো এই Feটা তো এই Fe হিসাবে থাকবে না, এ তো ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা কি Fe2+ আয়ন হিসাবে থাকবে। আমি এখানে ফেরাস হিসাবেই দেখাচ্ছি, ফেরিক মানে Fe3+ হিসেবেও থাকতে পারে, সেটা দেখাচ্ছি না। তো যদি এই ইলেকট্রনগুলো যদি ছাড়তে থাকে প্রতিটা অ্যাটম, তো তাহলে এর ফলে আমি কি তৈরি হবে, এর ফলে আমার একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হবে গোটা এই সলিড স্টেটটাতে, এবং এই ইলেকট্রনগুলো এরকম ভাবে থাকবে। এটাকে আমরা ইলেকট্রন মেঘ হিসেবেও কল্পনা করতে পারি, আবার এটাকে আমরা ইলেকট্রনের সমুদ্র হিসেবেও কল্পনা করতে পারি। তো এই যে ইলেকট্রনের সমুদ্রে এই যে Fe2+ যে আয়নগুলো, সেগুলো প্রথিত থাকবে, ওকে। এখানে ধরো একটা Fe2+, এখানে ধরো একটা Fe2+, এখানে ধরো একটা Fe2+। এই যে দুটো ইলেকট্রন, সেটা কে ছাড়লো, এই Feটা ছাড়লো, তো আবার অন্য কোনো Fe আরো দুটো ইলেকট্রন ছাড়বে, কিন্তু একবার ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু এরা আর কোনো Feর অধীনে থাকবে না, এরা স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে এই গোটা যে কঠিন পদার্থের ভেতরে এরা খেলে ধুলে বেড়াবে। তো যার ফলে আমার যে এই যে ইলেকট্রনগুলো থাকবে তার সঙ্গে কোনো একটা Fe2+ এর কিন্তু আকর্ষণ বল হবে না, এই যে প্রতিটা ইলেকট্রনের সঙ্গেই এই Fe2+ এর আকর্ষণ বল হবে। তাই জন্য ধাতব বন্ধনের যখন আমরা সংজ্ঞা দিই, আমরা বলি যে আমার যে আয়ন, সেটার সঙ্গে যে ইলেকট্রনের যে একটা আকর্ষণ বল হবে, সেটা আমার দিকহীন হতে হবে। দিকহীন কেন, তার কারণ এই যে Fe2+টা, সেটা এর সঙ্গেও আকর্ষণ বল করছে, এর সঙ্গে আকর্ষণ বল করছে, এর সঙ্গে আকর্ষণ বল করছে, সুতরাং এই যে আকর্ষণ বল, সেটার কোনো ডাইরেকশন নেই, যার জন্য এটাকে আমরা বলি ধাতব বন্ধন। তো আমরা দেখলাম যে কেলা শাখার প্রোটিনের শ্রেণী বিভাগ কি কি হতে পারে, তার সঙ্গে আমরা দেখলাম যে এই শ্রেণী বিভাগগুলোতে গঠনকারী কণা কে কে থাকবে, তার সঙ্গে আমরা দেখলাম যে তাদের এক্সাম্পল এবং তাদের ভেতরে কি ধরনের বল কার্যকরী হচ্ছে। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো একটা দিয়ে তার এক্সাম্পল সহ তোমাদেরকে সংজ্ঞা জিজ্ঞাসা করতেই পারে। তো কেলা শাখার কঠিনের সমস্ত শ্রেণী বিভাগের পাততাড়ি গুটিয়ে দিয়ে এবার আমরা আসবো একক কোষের আলোচনায়। এটার পাশে যতগুলো স্টার দিতে পারো দিয়ে রাখো, তার কারণ এটা থেকে তোমাদের ওই যে 3 নম্বরের ব্রড কোশ্চেনটা আসার চান্স হচ্ছে 70 to 80%। তো একক কোষের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কেলাস আর কেলাস জালক কাকে বলে, তবেই আমরা বুঝতে পারবো যে একক কোষের সংজ্ঞাটা কি হবে। তো এর আগেও একবার আলোচনা হয়েছে, তাও আরেকবার বলে দিচ্ছি যে কেলাস কাকে বলে, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক পৃষ্ঠতল সম্পন্ন এমন কোনো কঠিন পদার্থ যেটার ভেতরে গঠনকারী কণাগুলো আমার সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত রয়েছে, তাকেই আমরা বলছি কেলাস। এবার এই যে কেলাস, তার যে গঠনকারী কণাগুলো, সেগুলো কি কি হতে পারে, সেগুলো আমার আয়দার হতে পারে অণু বা পরমাণু বা আয়ন। এবার এই যে গঠনকারী কণাগুলোকে যদি আমরা বিন্দু হিসাবে সূচিত করি, তখন আমরা সেটাকে বলবো কেলাস জালক। এবার এই কেলাস জালকের সঙ্গে একক কোষের কি সম্পর্ক, তো একক কোষ হলো কেলাস জালকের সবথেকে ছোট বা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, মানে ইউনিক প্যাটার্ন, যেটাকে আমরা যদি রিপিট করি তাহলে আমরা গোটা কেলাস জালকটা পাবো। রিপিট করি মানে হচ্ছে, ধরো এটা আমার ইউনিট সেল বা একক কোষ, এটাকে যদি আমি
পাশে আরেকটা যদি একক কোষ বসাই, ওপরে আরেকটা একক কোষ বসাই, এদিকে আরেকটা একক কোষ বসাই, সামনে আরেকটা একক কোষ বসাই, এরকম ভাবে যদি বসিয়ে যাই প্রতিটা দিকে একের পর এক একক কোষ, তাহলে আমরা দেখব যে এক সময় না এক সময় আমার কেলাস জালকটা আমরা পেয়ে গেছি। তো তাকে আমরা বলছি একক কোষ। তাহলে একক কোষের সংজ্ঞা হিসাবে আমরা তাহলে কি বলবো? একক কোষ কাকে বলে? একক কোষ হলো কেলাস জালকের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, যার পুনরাবৃত্তির ফলে কেলাস জালকটা গঠিত হয়। তো এই যে একক কোষ, এটাকে আমরা একটা ঘন সামন্তরিক হিসাবে রিপ্রেজেন্ট করি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর নিজস্ব একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে, যেটাকে আমরা এ বি সি এই তিনটে বলে নামকরণ করেছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসে। তোমরা এটাকে অন্য কোনোভাবে নামকরণও করতে পারো, আমরা এখানে হিসাবের সুবিধার জন্য এইভাবে নামকরণ করেছি। এবার দেখো, বিটা যেহেতু আমার দৈর্ঘ্য, তাহলে এই যে বাকি যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেগুলো তাহলে আমার বি হবে। সিমিলারলি এটা যেহেতু আমার প্রস্থ, বাকি যে প্রস্থগুলো রয়েছে সেগুলো আমার তাহলে এ হবে। আর যেহেতু সিটা আমার উচ্চতা, ওই জন্য বাকি যে উচ্চতাগুলো রয়েছে সেই উচ্চতাগুলো আমার কি হবে? সি হবে। তো এবার এদের দুজনের মধ্যেখানের যে অ্যাঙ্গেল আছে, যেমন ধরো এক্ষেত্রে বি আর সি এর মধ্যেখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আলফা, বি আর এ এর মাঝখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলছি গামা, আর এদিকে এ আর সি এর মাঝখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলছি বিটা। তো বাকি অ্যাঙ্গেলগুলো তাহলে এদের নামকরণও তাহলে সিমিলারলি হবে। এটা যদি বিটা হয় তাহলে এটাও তাহলে বিটা হবে। সুতরাং এইভাবে গোটা জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের টোটাল কটা রাশি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো এবার এই যে ছটা রাশির তারতম্যের উপর ভিত্তি করে আর এদের ভেতরে যে গঠনকারী কণাগুলো থাকবে, অর্থাৎ ইউনিট সেলের ভেতরে তো গঠনকারী কণা থাকবে, তারা কোন পজিশনে থাকবে তার উপর ভিত্তি করে আমরা একক কোষকে শ্রেণীবিভাগ দেখব। তো আমরা একক কোষে যে তিনটি বাহু আর তিনটে কোণ দেখলাম, অর্থাৎ টোটাল যে ছটা রাশি দেখলাম, তাদের তারতম্যের উপর ভিত্তি করে আমরা কেলাসকে বা ক্রিস্টালকে টোটাল 7টা ভাগে ভাগ করতে পারি। এই হলো সেই 7টা ভাগ। কি কি? প্রথমে আসবে আমার কিউবিক, যেখানে আমার a = b = c হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হবে। আর আলফা = বিটা = গামা হবে 90 ডিগ্রি। তার মানে তিনটে কোণই আমার 90 ডিগ্রি হবে। এটাকে আমরা কি বলি? ঘনকাকার সিস্টেম, আমরা সবাই জানি। তারপরে আসবে টেট্রাগোনাল বা চতুস্তলকীয় সিস্টেম। সেটাতে কি হয়? সেটাতে আমার a = b হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থটা সমান হয়, কিন্তু যে উচ্চতা সেটার অন্য ভ্যালু হবে, সেটা সমান হয় না। a = b ≠ c। আর যে আমার তিনটে কোণই আমার 90 ডিগ্রি হবে, ঘনকাকারের মতো। থার্ড আমার আসবে অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে আমরা কি দেখি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটের একটা অন্য জনের সঙ্গে মিলবে না, মানে a ≠ b ≠ c। কিন্তু এই যে কোণ তিনটেই ঘনকাকার বা এই টেট্রাগোনালের মতনই 90 ডিগ্রি হবে। ফোর্থ আমার রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল সিস্টেম। সেক্ষেত্রে আমরা আবার কি দেখি? a = b = c, মানে তিনটে বাহুই আমার সমান, কিন্তু এই যে আবার দেখো এখানে আলফা = বিটা = গামা, তার মানে তিনটে কোণও আমার সমান, কিন্তু সেই তিনটে কোণের যে ভ্যালু হবে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে না। এটা যদি 90 ডিগ্রি হয়ে যেত তাহলে কিন্তু সিস্টেমটা আমার কিউবিক হয়ে যেত। কিউবিক সিস্টেমের সঙ্গে ট্রাইগোনাল সিস্টেমের এটাই একটা পার্থক্য, যে সবকটা অ্যাঙ্গেল সমান হবে কিন্তু 90 ডিগ্রি হবে না। অন্য কোনো ভ্যালু হতে পারে, ধরো 30, 40, 50, 60, কিন্তু 90 হবে না। 100, 110, যা কিছু ভ্যালু হতে পারে, কিন্তু 90 হবে না। ফিফথ ক্যাটাগরি হচ্ছে আমার হেক্সাগোনাল, যেটাকে আমরা কি বলছি? ষড়ভুজ আকার আমরা যেটাকে বলি। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখছি? যে a = b বাট নট = c, আর আলফা = বিটা = 90 হচ্ছে, আর গামার ভ্যালুটা আমার হচ্ছে 120 ডিগ্রি। আমরা জানি যে ষড়ভুজের ক্ষেত্রে গামার ভ্যালুটা কত হয়? 120 ডিগ্রি হয়। তারপরে সিক্সথ হচ্ছে আমার মনোক্লিনিক। মনোক্লিনিকের ক্ষেত্রে আমরা কি দেখছি? মনোক্লিনিকের ক্ষেত্রে আমরা দেখছি a ≠ b ≠ c, জাস্ট লাইক অর্থরম্বিক। কি আবার অ্যাঙ্গেলগুলো কি হচ্ছে? আলফা = গামা = 90, আর বিটা আমার নট = 90। আর লাস্টেরটা অর্থাৎ সেভেন্থ যেটা, সেটা হলো আমার ট্রাইগোনাল, যেখানে আমার সবকটাই নট = আর a ≠ b ≠ c, আবার আলফা নট = বিটা নট = গামা নট = 90। সুতরাং এই যে 7টা ক্যাটাগরি আছে ক্রিস্টাল বা কেলাসের, এই 7টা ক্যাটাগরি কিন্তু পরীক্ষায় আসে এবং লিখতে দেয় যে
কিউবিক সিস্টেমের ক্ষেত্রে এই 6টা রাশি কি হবে, বা অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য আর কোণের মাপ কি হবে সেটা লেখো। অথবা তোমাদের উল্টোভাবেও দিতে পারে যে এই যদি মাপ হয় তাহলে আমার ক্রিস্টালটা বা কেলাসটা আমার কি সেটা বলো। এমসিকিউতেও আসতে পারে, আবার 1 নম্বরের কোশ্চেন হিসাবে তোমার 3 নম্বরেও আসতে পারে। এই গেল হচ্ছে 7 ধরনের কেলাস। এবার আমার গঠনকারী কণাগুলোর যে অবস্থান তার উপর ভিত্তি করে একক কোষকে আমি 4টে ভাগে ভাগ করতে পারি। 4 ধরনের একক কোষ আমরা দেখতে পাই। প্রথমটাতে আমরা কি দেখছি, প্রথমটাকে আমরা বলছি যে সরল বা আদিম একক কোষ, যেখানে আমার একক কোষের 8টা কোণায় 8টা গঠনকারী কণা রয়েছে। আমরা জানি যে একক কোষের ক্ষেত্রে কি হবে, এরকম যদি আমরা একটা ঘন সামন্তরিক নিই তো তাতে তো আমার 8টা কোণ হবে, সেই 8টা কোণে একটা করে গঠনকারী কণা উপস্থিত। এটাকে আমরা বলছি এসসিসি বা পিসিসি, অর্থাৎ সিম্পল কিউবিক সেল বা প্রিমিটিভ কিউবিক সেল। সেকেন্ড আমার দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার্ড কিউবিক সেল, যেখানে আমরা কি দেখছি যে এই যে 8টা কোণায় 8টা গঠনকারী কণা তো রয়েছে, প্লাস এই যে একক কোষ বা ঘন সামন্তরিক তার যে একদম দেহ কেন্দ্রে, মানে ইমাজিন করো যে সেই ঘনকটার একদম মাঝখানটায় সেই ঘনক হতে পারে, বা এই 6টা সিস্টেমের মধ্যে অন্য কোনো সিস্টেমও হতে পারে, অর্থাৎ সেই ঘন সামন্তরিকটার যে মাঝখানে ঘন সামন্তরিকটার দেহ কেন্দ্রে আমার একটা গঠনকারী কণা উপস্থিত, এটাকে আমরা বলছি বিসিসি। তারপরে আমাদের থার্ড সিস্টেম হচ্ছে এফসিসি বা ফেস সেন্টার্ড কিউবিক সেল, যেটাকে আমরা বাংলায় বলি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এক্ষেত্রে আমরা কি দেখছি, সরল বা আদিম একক কোষের মতনই 8টা কোণায় 8টা তো রয়েছে, কিন্তু বডি সেন্টারে যেরকম দেহ কেন্দ্রে একটা ছিল, এখানে কি হচ্ছে এই যে 6টা যে পৃষ্ঠদেশ রয়েছে, আমরা কি জানি একটা ঘন সামন্তরিকের কটা পৃষ্ঠদেশ থাকবে, 6টা, সামনে একটা, পেছনে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, ওপরে একটা, নিচে একটা, টোটাল তাহলে কটা, 6টা পৃষ্ঠদেশ। তো 6টা পৃষ্ঠদেশের প্রতিটার মাঝখানে আমার একটা করে গঠনকারী কণা রয়েছে, অর্থাৎ তাহলে টোটাল এখানে গঠনকারী কণা কতগুলো দেখো, এখানে দেখো 8টা কোণায়, আর এখানে হচ্ছে 6টা পৃষ্ঠদেশে একটা করে। আর ফোর্থ ক্যাটাগরি সেটা হচ্ছে আমার প্রান্তকেন্দ্রিক একক কোষ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি এন্ড সেন্টার্ড কিউবিক সেল। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে 8টা কোণায় 8টা গঠনকারী কণা তো আসে, আর তার সঙ্গে যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠদেশের মাঝখানে আমার একটা করে কণা থাকবে। এখানে যেমন সবকটা পৃষ্ঠদেশের মাঝখানে একটা করে কণা ছিল, এখানে সবকটা পৃষ্ঠদেশের মাঝখানে থাকছে না, যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠদেশ, সেটা হতে পারে ওপর নিচ, সেটা হতে পারে ডানে বাঁয়ে, সেটা হতে পারে সামনে পেছনে, কিন্তু যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠদেশে আমার গঠনকারী কণা উপস্থিত থাকবে, সেটাকে আমি বলবো এন্ড সেন্টার্ড কিউবিক সেল বা প্রান্তকেন্দ্রিক একক কোষ। তো আমরা কি দেখলাম তাহলে, একক কোষ কত ধরনের হতে পারে, 4 ধরনের হতে পারে। তো এই যে 4 ধরনের একক কোষের ওপর ভিত্তি করে আমরা যদি এই সিস্টেমগুলোকে যদি গঠন করি, অর্থাৎ এই যে একক কোষগুলোকে যদি আমরা এই কেলাসে বসাই, তাহলে আমার টোটাল কতগুলো সিস্টেম পাবো, তাহলে আমার টোটাল কতগুলো তাহলে সিস্টেম পাওয়ার কথা, এখানে যদি 4টে হয় আর এখানে যদি 7টা হয়, তাহলে টোটাল 4 সাথে 28খানা সিস্টেম পাওয়ার কথা। কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে আমরা অতগুলো সিস্টেম পাই না, সবকটা একক কোষ এই সবকটা ক্রিস্টালে ফিট করে না। তাহলে কোন একক কোষটা কোন ক্রিস্টালে ফিট করে সেটা আমরা দেখি একবার চট করে। তো এই যে সরল বা আদিম একক কোষ, সেটা আমার সবকটা ক্রিস্টালে থাকে। তো আমরা এটাকে সবকটা ক্রিস্টালে লিখে দিচ্ছি, এস বলে লিখছি, কারণ সিম্পল কিউবিক সেলের এসটাকে ধরছি। তো সিম্পল কিউবিক সেল এই সবকটাতেই গঠন হতে পারে। এবার আসি বডি সেন্টার্ড কিউবিক সেল। বডি সেন্টার্ড কিউবিক সেল গঠিত হয় কিউবিকের ক্ষেত্রে, গঠিত হয় টেট্রাগোনালের ক্ষেত্রে, আর গঠিত হয় অর্থরম্বিকের ক্ষেত্রে। বাকি এই কোনগুলো, বাকি এই যে 4টে সিস্টেম, বাকি 4টে সিস্টেমে কিন্তু গঠিত হবে না। তারপরে আমার কি এফসিসি, এফসিসি কে আমি লিখছি এফ হিসাবে। তো এফসিসি আমি দেখতে পাবো কিউবিক সিস্টেমে, এফসিসি আমি এটাতে দেখতে পাবো না, এফসিসি আমি আবার দেখতে পাবো অর্থরম্বিকে। সুতরাং দুটো সিস্টেমে এফসিসি দেখায়, একটা হচ্ছে কিউবিক ক্রিস্টাল আর একটা হচ্ছে অর্থরম্বিক ক্রিস্টাল। তারপরে আমার কি আসছে এন্ড সেন্টার্ড কিউবিক সেল, এটাকে আমি ই দিয়ে বলছি। এটা আমি কোথায় দেখতে পাবো, এটা কিউবিকে দেখতে পাবো না,
এটা টেট্রাগোনালেও দেখতে পাবো না, এটা আমরা দেখতে পাবো অর্থরম্বিকে, এটা আমরা রম্বোহেড্রালেও দেখতে পাবো না বা ট্রাইগোনালেও দেখতে পাবো না, হেক্সাগোনালেও আমরা এটা দেখতে পাবো না, এটা আমরা আবার দেখতে পাবো মনোক্লিনিকে, আর ট্রাইগোনালেও আর ট্রাইক্লিনিকেও আমরা এটাকে দেখতে পাবো না। সুতরাং যদি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল আমার 14 খানা ল্যাটিস সিস্টেম হচ্ছে এই দুটোকে মিলিয়ে। সুতরাং এই যে 14 খানা যে ল্যাটিস সিস্টেম হলো, এই 14 খানা ল্যাটিসকে আমরা কি বলে থাকি জানো? এদেরকে আমরা এই 14 খানা ল্যাটিসকে আমরা বলি ব্র্যাভিস ল্যাটিস। তো পরীক্ষায় কিন্তু 3টে কোশ্চেন আসে এখান থেকে। একটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কেলাস কয় প্রকারের হয়, সেক্ষেত্রে কেলাস আমার 7 ধরনের, এই যে কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। আর কি জিজ্ঞাসা করতে পারে যে আমার ইউনিট সেল কয় প্রকারের হয়, 4 প্রকারের, এসসিসি, বিসিসি, এফসিসি, ইসিসি। আর একটা যেটা কোশ্চেন কমনলি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে এই যে ল্যাটিস কত প্রকারের হয়। ল্যাটিস কিন্তু তোমরা 7 প্রকারের লিখে দিয়ে আসবে না, ল্যাটিস হচ্ছে আমার ব্র্যাভিস ল্যাটিস, যেহেতু ব্র্যাভিস বিজ্ঞানী নাম অনুসারে হয়েছে ওই জন্য ব্র্যাভিস ল্যাটিস বলা হয়। ব্র্যাভিস ল্যাটিস কিন্তু হচ্ছে আমার এই 14টা, এই যে দেখছো এই যে কালো কালিতে যেগুলো লিখে দিয়েছি, যে সিস্টেমগুলো তৈরি হচ্ছে আমার ক্রিস্টালে এই একক কোষগুলোকে মিলিয়ে, তাদেরকে আমি বলছি ল্যাটিস, এবং এরকম আমার 14 খানা ল্যাটিস খুঁজে পাওয়া গেছে, বাকিগুলো কিন্তু অস্তিত্ব নেই। বাকিগুলোর যদি অস্তিত্ব থাকতো তাহলে কিন্তু এখানে যে 4টে ছিল টোটাল কিন্তু তাহলে 4 7 28 খানা হতো, অতগুলো কিন্তু নেই। টোটাল আমার 14 খানা ব্র্যাভিস ল্যাটিস রয়েছে। ওকে, ক্লিয়ার? যে 7 ধরনের কেলাসের শ্রেণীবিভাগ আমরা দেখলাম তার ভেতরে আমরা ডিটেইল স্টাডি করব শুধুমাত্র এই যে ঘনকাকার বা কিউবিক ল্যাটিস সিস্টেম নিয়েই। বাকি যে আমার 6 ধরনের ক্রিস্টাল সিস্টেম ছিল সেগুলো নিয়ে আমি যেটুকু পড়িয়েছি দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই যে ঘনকাকার বা কিউবিক সিস্টেম, সে তার ভেতরে আমাদের কি কি ধরনের একক কোষ থাকতে পারে আমরা আগেই আলোচনা করেছি এটা নিয়ে। সেখানে থাকতে পারে কি এস বি এফ, মানে সিম্পল কিউবিক সিস্টেম, বডি সেন্টার্ড কিউবিক, আর হচ্ছে আমার এফ মানে ফেস সেন্টার্ড কিউবিক, অর্থাৎ সরল একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ আমার থাকতে পারে ঘনকাকার সিস্টেমে। আর যে ফোর্থ যেটা মানে যেটা প্রান্তকেন্দ্রিক বা ইসিসি, সেটা কিন্তু আমার ঘনকাকার সিস্টেমে হয় না, দ্যাট ইজ ওয়াই আমরা ওটা নিয়ে পড়বো না। আমরা শুধুমাত্র এই 3 ধরনের একক কোষ নিয়ে ডিটেইলে স্টাডি করব। তো প্রথমে আমরা দেখব যে এই যে একক কোষগুলোতে পরমাণুর সংখ্যা কতগুলো। তো তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়োনি তারা বলবে এটা আবার কেমন কোশ্চেন, এখানে তো দেখাই যাচ্ছে এখানে পরমাণুর সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, সুতরাং 8খানা এখানে পরমাণুর সংখ্যা। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এই যে কোনো একটা কণা যদি তুমি কনসিডার করো, পার্টিকুলার ধরো এটা কি পুরোটা কি এই ইউনিট সেলের ভেতরে রয়েছে? নেই, কিন্তু এটার কিন্তু একটা অংশ এই ইউনিট সেলের ভেতরে রয়েছে, বাকি যে অংশটা সেটা কিন্তু অন্য ইউনিট সেলের ভেতরে রয়েছে। মানে এই যে কৌণিক অবস্থানে যে আমার গঠনকারী কণাটা আছে সেটার কথা যদি আমি চিন্তা করি, তো এটা দেখো এই একক কোষের মধ্যে কিছুটা আছে, আবার তার পাশের যে একক কোষটা তার ভেতরে কিছুটা আছে, আবার এই একক কোষের ওপরে যে একক কোষটা রয়েছে তার ভেতরে কিছুটা আছে, আবার তার পাশে যে একক কোষটা আছে তার ভেতরে কিছুটা আছে। সুতরাং এই যে 4টে হলো, আবার পেছনেও থাকবে এরকম 4টে। সুতরাং এই যে এক একটা গঠনকারী কণাগুলো যে থাকবে এই কৌণিক পজিশনে, সেগুলো কিন্তু 8খানা ইউনিট সেল দ্বারা শেয়ার্ড হবে। এটাকে যদি আমরা একটা গোলক হিসাবে কল্পনা করি, সুতরাং এই গোলকের তাহলে কতটা অংশ এই একক কোষের ভেতরে থাকছে, আমরা যে একক কোষটা নিয়ে স্টাডি করছি, এটা কিন্তু এই গোলকটা কিন্তু শেয়ার্ড হচ্ছে 8খানা একক কোষ দ্বারা। সুতরাং এক একটা ইউনিট সেলে এই গোলকটার বা এই গঠনকারী কণাটার কন্ট্রিবিউশন কত হবে? এর কন্ট্রিবিউশন হবে 1/8, বা এর অবদান কত হচ্ছে তার মানে 1/8। তো এরকম আমার কতগুলো আছে কৌণিক পজিশনে, কতগুলো এরকম আমার পরমাণু রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। সুতরাং আমরা ইনটু 8 করব, আমরা অ্যান্সার হিসেবে কি পাচ্ছি? 1। সুতরাং আমার সরল একক কোষে পরমাণুর সংখ্যা 1, আমার কন্ট্রিবিউশন যদি আমি কনসিডার করি তখন। ওকে, এবার আসি দেহকেন্দ্রিক একক কোষে। দেহকেন্দ্রিক একক কোষেও কিন্তু এরকম 8খানা কৌণিক পজিশনে 8খানা গঠনকারী কণা রয়েছে, তাদের কন্ট্রিবিউশন কি হয় আমরা আগে দেখলাম, এখানে যেরকম হয়েছে এখানেও সেরকমই হবে। 1/8 ইন্টু 8খানা রয়েছে যেহেতু 8,
প্লাস এই যে এই লাল রঙের যে গঠনকারী কণাটা রয়েছে সেটা কোথায় আছে, সেটা রয়েছে ওই ঘনকটার একদম মাঝখানে। এবার তোমরা বলো যে একটা ঘনকের মাঝখানে যদি কোনো একটা গঠনকারী কণা থাকে তো তাহলে তো সেটা শুধুমাত্র ওই একক কোষটা দ্বারাই শেয়ার্ড হচ্ছে, পাশের অন্য কোনো একক কোষ দ্বারা তো শেয়ার্ড হচ্ছে না। পাশে যদি কোনো একক কোষ থাকে সেটা তো এর সঙ্গে গা ঘেঁষাঘষি করে আছে, তাই না? সেটা উপরে থাকুক বা এপাশে থাকুক বা এপাশে থাকুক বা পেছনে থাকুক বা সামনে থাকুক বা নিচে থাকুক, এটা তো গা ঘেঁষাঘষি করে থাকবে অন্য একটা একক কোষ, এর ভেতরে তো আর ঢুকে আসবে না। আর এই যে গঠনকারী কণাটা সেটা কোথায় আছে, সেটা একদম এর ভেতরে একদম মাঝখানে আছে। সুতরাং এই গঠনকারী কণাটা, মাঝখানের গঠনকারী কণাটা অর্থাৎ যেটা দেহ কেন্দ্রে অবস্থিত যে গঠনকারী কণাটা, সেটা কিন্তু শুধুমাত্র এই একক কোষটা দ্বারাই শেয়ার্ড হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এটার কন্ট্রিবিউশন কত হবে, 1। তার কারণ এটাকে যদি আমি এক অংশ যদি ধরি, পুরোটাই আমার যেহেতু এই ইউনিট সেলের ভেতরে আছে, আমি যেটা নিয়ে স্টাডি করছি, দ্যাট ইজ ওয়াই 1। আর এটার নাম্বার কতগুলো আছে, কতগুলো দেহ কেন্দ্রে আমার কতগুলো আছে গঠনকারী কণা, একটা আছে, সুতরাং 1 যোগ করলে কত হয়ে গেল, 2। সুতরাং দেহ কেন্দ্রিক একক কোষে পরমাণুর সংখ্যা কত, 2, ইনক্লুডিং দা কন্ট্রিবিউশনস বা অবদানগুলো কনসিডার করার পরে আমার পরমাণুর সংখ্যা হচ্ছে 2। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এবার আসি থার্ড সিস্টেম, যেটা হচ্ছে আমার পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। সেখানে কি, প্রথমে তো আমরা দেখতেই পাচ্ছি যে কৌণিক পজিশনে কি কি আছে, কৌণিক পজিশনে আমার 8খানা রয়েছে, সুতরাং একটার কন্ট্রিবিউশন হবে 1 এর 8। এবার তোমরা আমাকে বলো এই যে পৃষ্ঠকেন্দ্রে যে অ্যাটমটা বা যে গঠনকারী কণাটা রয়েছে সেটা কতগুলো ইউনিট সেল দ্বারা শেয়ার্ড হচ্ছে। পার্টিকুলার এটা যদি ধরি, এই যে গঠনকারী কণাটা সেটা কিন্তু শেয়ার্ড হচ্ছে এই ইউনিট সেলটা দ্বারা, আবার এর ওপরে যে ইউনিট সেলটা থাকবে, যে একক কোষটা থাকবে তার দ্বারা। সিমিলারলি এটাও হচ্ছে যে কার দ্বারা শেয়ার্ড হচ্ছে, দেখো এই ইউনিট সেলটা দ্বারা, আবার এর পাশে যে ইউনিট সেলটা আছে তার দ্বারা। সুতরাং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত যে কোনো গঠনকারী কণা দুটো ইউনিট সেল দ্বারা শেয়ার্ড হবে। তার মানে এক একটার কন্ট্রিবিউশন আমার এই কোষের ক্ষেত্রে কত হবে, এই ইউনিট সেলে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত গঠনকারী কণার কন্ট্রিবিউশন কত হবে, তার মানে হাফ। যেহেতু এটা দুটোর দ্বারা শেয়ার্ড হচ্ছে তার মানে একটাতে রয়েছে হাফ অংশ। এরকম আমার কতগুলো রয়েছে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত গঠনকারী কণা, দেখো 1 2 3 4 5 6, 6টা পৃষ্ঠতলে 6টা গঠনকারী কণা রয়েছে। সুতরাং এরকম ভাবে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাচ্ছি কটা, 4টে। সুতরাং আমাদের কন্ট্রিবিউশন বা অবদান নির্ণয় করার সময় আমরা দেখব যে কোনো একটা অ্যাটম সেটা কতগুলো ইউনিট সেল দ্বারা শেয়ার্ড হচ্ছে। আর এই ক্ষেত্রে যদি আমরা কন্ট্রিবিউশনটাকে কনসিডার করি, অবদানটাকে যদি আমরা কনসিডার করি, আমরা দেখব যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমার পরমাণুর সংখ্যা হলো 4। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝে রাখবে। একবারে যদি বুঝতে না পারো পুরো ভিডিওটা আরেকবার চালিয়ে দেখো। আর এই যে ইউনিট কোষগুলোতে, এই যে কৌণিক বিন্দুগুলোতে বা এই যে দেহ কেন্দ্র বা এই পৃষ্ঠকেন্দ্রতে অ্যাটমগুলো কিভাবে একাধিক বা একাধিক ইউনিট সেল দ্বারা কিভাবে শেয়ার্ড হচ্ছে সেটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা বইয়ে বা ইন্টারনেটে বিভিন্ন 3D পিকচার তোমরা রেফার করতে পারো, সেখান থেকে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে যে পরমাণুর সংখ্যা সরল একক কোষে 1, দেহকেন্দ্রিক একক কোষে 2 আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে 4। তার কারণ শুধুমাত্র থিওরিটিক্যাল কোশ্চেন নয়, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্কও দেবে। কি ধরনের অঙ্ক দেবে, ধরো এই ধরনের তোমাদেরকে প্রবলেম দিতে পারে যে ধরো আমার একটা কম্পাউন্ড আছে, আয়নিক কম্পাউন্ড Mx, একটা আয়নীয় যৌগ আছে Mx, তো সেটা কিভাবে আয়নাইজ হয়ে থাকবে, M প্লাস আর X মাইনাস হিসাবে থাকবে সেটা, তাই না? তো এর মধ্যে M প্লাস যেগুলো রয়েছে সেগুলো আমার রয়েছে কৌণিক বিন্দুগুলোতে, ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই তোমাদেরকে দেবে পরীক্ষায়, সুতরাং সেটা আলাদা করে মেনশন করছি না, পরীক্ষার হলে তোমাদের দেখবে মেনশন করে দিচ্ছে যে ঘনকাকার একক কোষ। কৌণিক বিন্দুগুলোতে যদি থাকে আর X মাইনাসটা যদি থাকে পৃষ্ঠকেন্দ্রগুলোতে, তাহলে এই যে Mx যে যৌগটা রয়েছে তাহলে তার সংকেতটা কি হবে, সম্ভাব্য সংকেত জিজ্ঞাসা করবে হ্যাঁ পরীক্ষায়। এটাকে আমি M প্লাস আর X মাইনাস হিসেবে লিখছি কিন্তু আদৌ কিন্তু এটার সংকেত কিন্তু Mx নয়, Mx n ধরে নাও আর এখানে M ধরে নাও। সুতরাং তোমাকে M এর ভ্যালু আর n এর ভ্যালুটা তোমাকে বার করতে দিয়েছে যে এটার সম্ভাব্য সংকেত কি হবে। তো এই ধরনের প্রবলেম তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, তো দেখো বোঝা যাচ্ছে যে কৌণিক বিন্দু আর পৃষ্ঠকেন্দ্রে যখন দিয়ে দিয়েছে তার মানে সিস্টেমটা আমার পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ অবশ্যই। এবার দেখো কৌণিক বিন্দুতে যদি আমার থাকে তাহলে আমার কৌণিক বিন্দু কতগুলো রয়েছে, 8খানা, প্রতিটাতে আমার কন্ট্রিবিউশন কত, 1 এর 8। সুতরাং আমার M এর পরমাণুর সংখ্যা কত হবে,
1 8 ইন্টু 8 ইজুকাল টু 1। আর এক্স এর ক্ষেত্রে কি হবে, এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ক্ষেত্রে এটা কোথায় আছে, পৃষ্ঠকেন্দ্রে। পৃষ্ঠকেন্দ্রে আমার কতগুলো আছে অ্যাটম, 1 2 3 4 5 6, প্রতিটার কন্ট্রিবিউশন যদি আমরা হাফ করে যদি ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে 3। সুতরাং একক কোষে আমার এম পরমাণুর সংখ্যা হচ্ছে 1 আর এক্স পরমাণুর সংখ্যা হচ্ছে 3। সুতরাং যৌগটার সম্ভাব্য সংখ্যা তো আমাদের কি হবে, এম এক্স 3। জিনিসটা কি ক্লিয়ার হলো অ্যান্সারটা? এই ধরনের কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিতে পারে। আবার অনেক সময় দেখা গেল তোমাদের দিল যে দেহ কেন্দ্রে একটা এক্স রয়েছে, আবার এই কৌণিক বিন্দুগুলোতে ওয়াই রয়েছে, সেক্ষেত্রে আমার যৌগের সংকেত কি হবে। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবেই। ওই যে 3 নম্বরের কোশ্চেনটা যেটা বলেছিলাম, 3 নম্বরের কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু পার্ট বাই পার্ট যদি করে তাহলে 2 নম্বরের কোশ্চেন হিসেবে কিন্তু এই ধরনের কোশ্চেন অনায়াসেই আসতে পারে। সুতরাং এটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। তো এবার আমরা দেখব যে ঘনকাকার কেলাসের ক্ষেত্রে আমার যে 3 ধরনের একক কোষ হতে পারে, অর্থাৎ সরল একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, এই 3টে ধরনের একক কোষে আমার প্যাকিং দক্ষতা কি হবে। তোমরা যদি আগের বছরের টেস্ট পেপার যদি দেখো, তোমরা দেখবে যে 50% অফ দ্য কোয়েশ্চেনে এরকম ধরনের প্রশ্ন এসেছে যে সরল একক কোষ বা দৈহিক একক কোষ বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করো। সুতরাং বুঝতেই পারছো যে এই যে ডেরিভেশন 3টে সেটা কতটা ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসার তোমাদের খুবই হাই চান্স রয়েছে। সুতরাং এটা খুব ভালোভাবে বুঝে নাও, তার কারণ হুবহু এই কোয়েশ্চেনটাই তোমাদেরকে দেবে এবং পরীক্ষার হলে তোমাদেরকে ঠিক এইভাবেই ছবি এঁকে প্রমাণটা করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা কাকে বলে। ফর্মুলা হিসেবে আমরা কি লিখছি, যে একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। তো এই কথাটার কি মানে, এর মানে হলো আমার একক কোষ তার কতটা অংশ আমার কণাগুলো দ্বারা অধিকৃত, মানে কতটা অংশ আমার কণাগুলো দখল করে রেখেছে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা একক কোষের আমার প্যাকিং দক্ষতা যদি বেশি হয়, তার মানে সেই একক কোষে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন অনেক বেশি। আবার উল্টোটা করে এরকমও বলতে পারি যে একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন যদি বেশি হয়, তার মানে প্যাকিং দক্ষতা বেশি হবে। তো প্রথম এক্সাম্পলটা আমাদের কি দেখছি, সরল একক কোষ। সরল একক কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে 8খানা কৌণিক বিন্দুতে 8খানা গঠনকারী কণা রয়েছে। তো তোমরা খুব ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছো যে এই যে 8খানা কণা কিন্তু গোটা যে একক কোষের পুরো জায়গাটা কিন্তু দখল করে নেই। একক কোষের ভেতরে অনেক জায়গা আছে যেটা ফাঁকা, সেটা তোমরা এই ছবি থেকেই বুঝতে পারছো। এবার এখানে আমরা এগুলোকে বিন্দু হিসেবে সূচিত করেছি বলে, কিন্তু আদৌ এটা এরকম ভাবে থাকে না। এটা থাকে হচ্ছে এই রকম ভাবে, যেখানে একটা গোলক মানে একটা যেটা কণা সেটা অন্য আর একটা গোলক বা অন্য আর একটা কণার সঙ্গে এরকম গা ঘেঁষাঘেঁষি করে থাকবে। আবার ওপরের যে গোলকটা বা ওপরের যে কণাটা সেটাও আবার এর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকবে। সুতরাং আমরা যদি কোনো একটা বাহুর রেসপেক্টে যদি চিন্তা করি, একক কোষের কোনো একটা বাহুর দিক থেকে যদি আমরা দেখি, তো আমরা কি দেখব, যে আমাদের একটা বাহুর লেন্থ সেটা যদি এ হয়, তো তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু এই গোলকটার ব্যাসার্ধ প্লাস এই গোলকটার ব্যাসার্ধ। এবার যেহেতু আমার দুটো গোলকের ব্যাসার্ধ যেহেতু একই, তার কারণ গঠনকারী কণা তোমার দুটো ক্ষেত্রে একই, তো সেই জন্য আমরা কি লিখতে পারি, a ইজ ইকুয়াল টু r প্লাস r ইজ ইকুয়াল টু, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 2r। ওকে, এবার যখন আমরা প্যাকিং ফ্র্যাকশন বার করব বা প্যাকিং দক্ষতা যখন বার করব, তো তখন আমরা নিচে কি লিখব, নিচে আমাদেরকে লিখতে হয় একক কোষের মোট আয়তন। এবার আমার এখানে একক কোষটা কি, একটা ঘনকাকার একটা একক কোষ। তো সুতরাং ঘনকের ক্ষেত্রে যেহেতু 3টে বাহুরই দৈর্ঘ্য যেহেতু সেম হয় এ এ এ, সুতরাং এই ঘনকটার আমার আয়তন কি হবে, এ কিউব। আর ওপরে দেখো আমি কি লিখেছি, 1 × 4/3 পাই আর কিউব। তোমাদেরকে দেখো মনে করে দেখো যে কিছুক্ষণ আগেই আমি বলেছি যে সরল একক কোষের ক্ষেত্রে আমার পরমাণু সংখ্যা কত হয়, 1খানা পরমাণু থাকে। এফেক্টিভলি আমার 1খানা পরমাণু থাকে। তো যেহেতু 1খানা পরমাণু থাকে, এবার পরমাণুটাকে যেহেতু আমরা গোলক হিসাবে কল্পনা করছি, আমরা ধরে নিতে পারি যে 1খানা গোলক রয়েছে। এবার এই গোলকটার 1/8 অংশ, এই গোলকটার 1/8 অংশ, কিছুক্ষণ আগে বলেছি এইভাবে করে আমার টোটাল এফেক্টিভলি যেহেতু একটা গোলক থাকছে, তার জন্য আমরা এখানে 1 × 4/3 পাই আর কিউব লিখছি, যেখানে এই আরটা কি, আরটা হচ্ছে আমার গঠনকারী কণার ব্যাসার্ধ। ওকে,
তো তারপরে স্টেপে আমরা a ইজুকাল টু, আমরা আগে যেটা বার করলাম a ইজুকাল টু 2r, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করলাম এবং তারপরে কাটাকুটি করে আমরা শেষ অবধি ভ্যালু পাচ্ছি π/6, যেটাকে নাম্বার হিসেবে প্রকাশ করলে দাঁড়াচ্ছে 0.52। অর্থাৎ সরল কোষের ক্ষেত্রে, সরল একক কোষের ক্ষেত্রে আমার প্যাকিং দক্ষতা হচ্ছে 0.52। অর্থাৎ গোটা একক কোষটাকে যদি আমরা এক অংশ ধরি তাহলে তার 0.25 অংশ পূর্ণ করে আছে আমার কণাগুলো, আর বাকি যে 0.48 অংশ থাকছে সেই জায়গাগুলো ফাঁকা থাকবে সরল একক কোষের ক্ষেত্রে। বোঝা গেল? আর এটাকে তোমরা পার্সেন্টেজেও লিখতে পারো, এখানে 100 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা পার্সেন্টেজে বেরিয়ে যাবে। অর্থাৎ এর প্যাকিং ফ্র্যাকশন, যদি এর প্যাকিং দক্ষতা যদি তোমরা পার্সেন্টেজে বলতে চাও তাহলে তোমরা বলবে যে 52% হচ্ছে এই সরল কোষটার প্যাকিং দক্ষতা, এবং সেক্ষেত্রে আমার ফাঁকা থাকবে কতটুকু? ফাঁকা থাকবে আমার 48%। এইভাবে তোমরা পার্সেন্টেজেও ক্যালকুলেট করে তোমরা জিনিসটা দেখাতে পারো। বুঝতে পারলে? এবার আমরা আসি আমাদের সেকেন্ড যেটা একক কোষ, সেটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা কি দেখছি? দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও কিন্তু আমার পুরো যে একক কোষটা সেটা কিন্তু কণা দ্বারা ভরাট হয়ে যাচ্ছে না। কোনো ক্ষেত্রেই আমার গোটা একক কোষটা কণা দ্বারা ভরাট হয়ে থাকে না, সেই একক কোষটার কিছু না কিছু অংশ ঠিক ফাঁকা ঠিকই থাকে। এবার এই একক কোষটার যত বেশি অংশ ভরাট হবে তার প্যাকিং দক্ষতা তত বেশি হবে। এবার এই ক্ষেত্রে আমরা কি দেখছি? এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে কৌণিক বিন্দুগুলোতে তো আমার একটা করে গঠনকারী কণা আছে, মাঝখানেও একটা গঠনকারী কণা রয়েছে। তো সেটাকে যদি আমি বড় করে ঠিকঠাক করে আঁকি তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা গঠনকারী কণা যেটা কৌণিক বিন্দুতে আছে সেটা গা ঘেঁষাঘেঁষি করে থাকবে কার না, এই যে দেহকেন্দ্রে যে লাল রঙের যেভাবে আমি এঁকেছি জিনিসটা, এই লাল রঙের যে কণাটা সেটার গা ঘেঁষাঘেঁষি করে থাকবে। আমি জিনিসটাকে আলাদা করে বোঝানোর জন্য লাল কালিতে এঁকেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসটা এরকম, এই গঠনকারী কণাটা আর এই গঠনকারী কণাটা কিন্তু আমরা একই ধরে নিচ্ছি আপাতত। তো যেহেতু হচ্ছে এর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকছে, সিমিলারলি এই কোণায় যে গঠনকারী কণাটা রয়েছে সেটাও আবার এর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে আমাদের যখন আমরা টোটালটা যখন হিসাব করব আমরা এইভাবে জিনিসটাকে লিখতে পারি যে r প্লাস 2r। কেন 2r? তার কারণ এই যে গঠনকারী কণা যেটা মাঝখানে রয়েছে সেটার কিন্তু গোটা ব্যাসটাই আমি ধরছি। ব্যাস মানে কি? আমার 2r, 2 ইন্টু ব্যাসার্ধ, তবেই তো আমার ব্যাস হিসেবে বেরোবে। আর হচ্ছে এই গঠনকারী কণাটারও এই দিকটুকু আমার সিস্টেমের ভেতরে আসছে, এই যে দেহকেন্দ্রিক একক কোষের ভেতরে পড়ে যাচ্ছে, যার ফলে এইটুকু আমি ধরবো, যার ফলে এইটুকু কি? এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধটা। তো যার ফলে আমি জিনিসটাকে এরকম ভাবে লিখছি যে r প্লাস 2r প্লাস r ইজুকাল টু 4r। এবার এইটাকে আমি কিসের সঙ্গে ইকুয়েট করব? দেখো এখান থেকে এইটুকু কিন্তু আমার আলটিমেটলি কি? এইটুকু হচ্ছে আমার আলটিমেটলি আমার এই যে একক কোষ বা যে ঘনকাকার যে একটা গঠন আমি নিয়েছি তার কর্ণ। তো আমার কর্ণটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি? কর্ণটাকে আমরা বলি যে √3a, এটা আমরা সবাই জানি। তো আমরা জিনিসটাকে আলটিমেটলি লিখছি যে √3a ইজুকাল টু 4r, যেখানে আমরা এদিকটা এর যে √3 আছে সেটাকে নিচে পাঠিয়ে আলটিমেটলি লিখছি যে a ইজুকাল টু 4/√3r। ওকে, তো এরপর যখন আমরা প্যাকিং ফ্র্যাকশন যখন ক্যালকুলেট করছি তো সিমিলারলি আগের কেসটার মতনই করছি, যেখানে আমরা নিচে কি লিখেছি? নিচে আমরা লিখেছি এখানে a কিউব, অর্থাৎ একক কোষের আয়তন। আর ওপরে কি লিখছি? ওপরে আমরা লিখছি যে 2 × 4/3 πr কিউব। কেন লিখেছি? কারণ আমরা জানি যে আমার দেহকেন্দ্রিক একক কোষে আমার পরমাণুর সংখ্যা কত না? দুটো। যেহেতু পরমাণুর সংখ্যা, তাই জন্য এখানে আমরা 2 ইন্টু পরমাণু বলতে কি আমাদের গোলক, তো গোলকের আমরা একটা গোলকের আয়তন লিখেছি সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। তারপরে স্টেপে আমরা এই যে a এর জায়গায় আমরা, অর্থাৎ বাহু দৈর্ঘ্যের জায়গায় আমরা এখানে 4/√3r দিয়ে রিপ্লেস করেছি। তারপরে কাটাকুটি করার পর আমার যেটা এসছে অ্যান্সার সেটাকে আমি নাম্বারে প্রকাশ করেছি এবং শেষ অবধি আমি পাচ্ছি যে আমার 0.62 অংশ আমার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। বাকি যে আমার কত আসবে? 0.28 পোর্শন যেটা আসছে, সরি, বাকি যে আমার 0.38 পোর্শন আসছে সেই পোর্শনটা হচ্ছে আমার ফাঁকা স্থান। অর্থাৎ যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমরা কিরকম ভাবে লিখবো? যে দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে 62% অংশ হচ্ছে কণাগুলো দ্বারা অধিকৃত, আর বাকি যে 38% অংশ সেটা হচ্ছে আমার ফাঁকা স্থান। আর লাস্ট কেস অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা কি দেখছি?
এখানে আমরা দেখছি যে আমার কৌণিক বিন্দুগুলোতে আমার একটা করে অ্যাটম রয়েছে, আর আমার পৃষ্ঠদেশগুলোতে আমার একটা করে অ্যাটম রয়েছে। তো যার ফলে আমরা যখন ক্যালকুলেট করতে যাব, যদি জুম করে আমরা জিনিসটাকে দেখি, আমরা এইভাবে বলতে পারি যে আমার এই যে একটা কৌণিক বিন্দুতে যে একটা গোলক থাকবে, তো তার সঙ্গে গা ঘেঁষাঘুষি করে থাকবে কে না, এই যে পৃষ্ঠ কেন্দ্রে যে আমার অ্যাটমটা রয়েছে সেই অ্যাটমটা গা ঘেঁষাঘুষি করে থাকবে, এবং সেই পৃষ্ঠদেশে যে অ্যাটমটা রয়েছে তার অন্য প্রান্তটার সঙ্গে গা ঘেঁষাঘুষি করে থাকবে অন্য কোণায় থাকা যে গোলকটা বা যে গঠনকারী অণুটা থাকবে সেইটা। যার ফলে আমরা যদি গোটাটাকে যোগ করি আমরা কি পাবো, আর প্লাস 2r, যেহেতু এটার ব্যাস এইটার মতনই, প্লাস আর, তো যার ফলে আমরা এটাকে লিখছি 4r। তো 4rটাকে আমরা কিসের সঙ্গে ইকুয়েট করব, এখানে দেখো আমার এই যে সারফেসটা রয়েছে বা এই যে পৃষ্ঠদেশটা রয়েছে এইটার কর্ণ বরাবর আমার কিন্তু ক্যালকুলেশনটা হয়েছে। তো আমরা কি জানি, এটাকে আমরা একটা বর্গক্ষেত্র হিসাবে কল্পনা করতে পারি। যেহেতু এবার বর্গক্ষেত্রের আমার কর্ণ কি হয়, বর্গক্ষেত্রের কর্ণ হয় আমার √2a, দ্যাট ইজ ওয়াই আমি এটাকে এখানে লিখেছি যে √2a = 4r। তারপরে আমরা ডিজিটগুলোকে ট্রান্সফার করে শেষ অবধি পেয়েছি যে a = 2√2r। ক্লিয়ার হয়ে গেল। তো তারপর যখন আমরা এখান থেকে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা বার করব, এই আগের দুটোর মতো সিমিলারলি করব। আর আমরা জানি যে পৃষ্ঠকেন্দ্রিক কোষের ক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ পরমাণুর সংখ্যা কতগুলো, 4টে। তো যেহেতু 4টে, ওই জন্য 4 দিয়ে আমরা গোলকের আয়তনটাকে গুণ করে দিয়েছি। গোলক মানে হচ্ছে আমার পরমাণুর আয়তন, আগেই বলেছি। আর ডিভাইডেড বাই a³ যেটা আমার একক কোষের আয়তন, সবকটা ক্ষেত্রেই সেম। তো সেক্ষেত্রে তারপর আমরা a এর জায়গায় এই 2√2rটাকে বসিয়েছি, এবং কাটাকুটি হওয়ার পর আলটিমেটলি যে ভ্যালুটা আসছে সেটাকে যদি আমরা নাম্বারে প্রকাশ করি আমরা পাচ্ছি 0.74 অংশ। অর্থাৎ এই যে একক কোষ তার 0.74 অংশ কণা দ্বারা অধিকৃত, আর বাকি যে অংশ থাকছে অর্থাৎ 0.26 অংশ সেই জায়গাটা থাকবে ফাঁকা। পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা কিভাবে বলবো যে এই একক কোষটার অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের 74% আমার কণা দ্বারা অধিকৃত আয়তন, এবং বাকি যে 26% সেই জায়গাটুকু আমার ভয়েড। সুতরাং আমরা যদি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি যদি আমরা দেখি, প্যাকিং দক্ষতা যদি আমরা দেখি, আমরা কি দেখছি যে সবচেয়ে প্যাকিংটা কার ক্ষেত্রে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। প্যাকিং এফিশিয়েন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখো আমি একটা ফাঁকা স্থান নিয়েছি, সুতরাং সেখানে আমি যত বেশি অ্যাটম বা যত বেশি পরমাণু ভরতে পারবো, যত বেশি পরমাণুর অংশ দিয়ে আমার সেই জায়গাটা ভর্তি হবে, সেই একক কোষটা ভর্তি হবে, তত তো আমার সেই জিনিসটার প্যাকিংটা তত বেশি এফিশিয়েন্ট। তো সবচেয়ে বেশি কণা দ্বারা অধিকৃত আয়তন যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে, ওই জন্য আমার পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। আমি বলবো যে এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ সবচেয়ে বেশি প্যাকিং এফিশিয়েন্ট। তারপরে আবার কে আসবে, তারপরে আমার আসবে দেহকেন্দ্রিক একক কোষ, যেহেতু এটা 62%। এবং সবচেয়ে কম এফিশিয়েন্ট কার প্যাকিং, সবচেয়ে কম এফিশিয়েন্ট হচ্ছে কিংবা সবচেয়ে কম দক্ষতার প্যাকিং হচ্ছে আমার সরল একক কোষ। তো এই তিনটে ডেরিভেশন কি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম? তো পদার্থের কঠিন অবস্থার ফার্স্ট পার্টে আমরা এতদূর অবধি দেখলাম। সেকেন্ড পার্টে আমরা দেখব যে একক কোষের ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়, তার জন্য ফর্মুলা কি কি লাগে, আর তার সংক্রান্ত কি কি নিউমেরিক্যালস হতে পারে। তারপর আমরা দেখব যে ঘন সন্নিবেশ আমার 1 ডাইমেনশনালে, 2 ডাইমেনশনালে এবং 3 ডাইমেনশনাল প্লেনে কিভাবে সজ্জিত হয়, এবং তারপর আমরা দেখব যে কেলাস সংক্রান্ত কি কি ত্রুটি হতে পারে, এবং শেষে আমরা কঠিন পদার্থের তড়িৎ ধর্ম আর চৌম্বক ধর্ম পড়ে চ্যাপ্টারটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আমার দুটো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। সেটা হচ্ছে আমি এই যে নভেম্বর টেস্ট এক্সামিনেশন সিরিজটা ভেবেছি যে এইভাবে কন্ডাক্ট করব যে প্রথমে একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, তারপরে একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, এবং তারপরে একটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার পড়াবো, আবার একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার পড়াবো। তো এই অর্ডারে চলতে থাকলে এই সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা শেষ করার পর আমি নেক্সট যেটা টপিক ধরবো সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট ইনঅর্গানিকের। তো সেই সংক্রান্ত যদি তোমাদের অন্য কোনো সাজেশন থাকে তো সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে মেনশন করে জানাও। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো ডাউটস থাকে, যতটা অবধি পড়ালাম, তাহলে তো সেটা অবশ্যই ডাউটসটা তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেই, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। আর একটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমার ভিডিওগুলো
আমার শ্যুট করার সঙ্গে সঙ্গেই আমি আপলোড করে দিই। সুতরাং সেটা যদি সময়ের আগে যদি আমার শুটিং হয়ে যায়, আমি তার সঙ্গে সঙ্গেই আপলোড করে দিই। সুতরাং তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যার ফলে আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই যাতে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। তোমাদের এই এইচএস এর টেস্ট পরীক্ষার আগে যেন একটুও সময় যাতে নষ্ট না হয়। সো প্লিজ টেক কেয়ার অফ দ্যাট। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।